হ্যালো স্টুডেন্টস, আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা অপারেটিং সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করব, ফাইল সিস্টেম, চ্যাপ্টার 9। এবারে আমরা কোর্স আউটলাইন গুলো দেখে নিব। ফাইল সিস্টেমের ধারণা, ফাইল অ্যাট্রিবিউট, মৌলিক ফাইল অপারেশন, ওপেন ফাইল ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়সমূহ, ফাইল পয়েন্টার, ফাইল ওপেন কাউন্ট, ফাইল ডিস্ক লোকেশন, ডিস্কের ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, বিট ভেক্টর, লিঙ্কড লিস্ট, গ্রুপিং, কাউন্টিং, ডিস্কের স্পেস বন্টন পদ্ধতি। স্পেস বন্টন পদ্ধতির মধ্যে রয়েছে লিঙ্কড বন্টন পদ্ধতি, ইন্ডেক্স বন্টন পদ্ধতি এবং ফাইল সিস্টেমের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব ফাইল সিস্টেম নিয়ে। ফাইল সিস্টেম বলতে কি বোঝায়? ফাইল সিস্টেম হলো কম্পিউটারের ডেটা স্টোর করার পদ্ধতি। ডেটাকে আমরা কোথায় করতে পারি? ডেটাকে আমরা যে কোনো ফাইলে স্টোর করতে পারি। তাহলে আমরা ফাইল সিস্টেমকে বলছি যে কোনো ডাটা স্টোর করার পদ্ধতি বা প্রক্রিয়ার সেট। এটি সিস্টেমের ডাটাকে অবস্থান এবং প্রবাহের প্রতি নিয়ন্ত্রণ ও ব্যবস্থা করে। ফাইল, ফোল্ডার, ডাইরেক্টরি, মেমোরি, ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদির আকার ও স্থান নির্দেশ করে। যে কোনো ফাইল সিস্টেমে দুইটি ভিন্ন অংশ রয়েছে। তাহলে ভিন্ন অংশ দুইটি কি আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটা বলতে কি বোঝাচ্ছে? যার মধ্যে সামঞ্জস্যপূর্ণ রিলেটেড ডাটা থাকবে, তাই হচ্ছে কালেকশন অফ ডাটা। তাহলে এটি আমাদের কি যে কোনো ফাইল সিস্টেমের একটি অংশ। ফাইল সিস্টেমের আমরা কি বলেছিলাম? দুইটি অংশ রয়েছে। তাহলে প্রথম অংশটি কি? কালেকশন অফ ডাটা। তাহলে দ্বিতীয় অংশটি কি আমরা একটু দেখে নেই। ডিরেক্টরি স্ট্রাকচার। ডিরেক্টরি স্ট্রাকচার বলতে কি বোঝায়? ডিরেক্টরি স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে কোনো ফাইলকে অর্গানাইজ করা এবং ইনফরমেশন প্রোভাইড করা। একটি সিস্টেমে যত ফাইল রয়েছে সেই ফাইলের মধ্যে সকল ইনফরমেশনগুলিকে অর্গানাইজ করা এবং ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচার। তাহলে দুইটি অংশ কি কি দেখলাম আমরা? একটি হচ্ছে কালেকশন অফ ডাটা, যার মধ্যে রিলেটেড ডাটা থাকবে, এবং ডিরেক্টরি স্ট্রাকচার, যে হচ্ছে আমাদের সিস্টেমের সকল ইনফরমেশনগুলিকে অর্গানাইজ করবে। এখানে আমরা একটি বেসিক ফাইল সিস্টেম দেখতে পাচ্ছি, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এই ফাইল সিস্টেমটিকে কন্ট্রোল করছে। ফাইল সিস্টেমের আন্ডারে আমাদের বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে। এখন আমরা ফাইল অ্যাট্রিবিউট গুলো দেখে নিব। ফাইল অ্যাট্রিবিউট কি? ফাইল অ্যাট্রিবিউট হচ্ছে এক ধরনের মেটা ডাটা। মেটা ডাটা কি বলতে কি বোঝায়? মেটা ডাটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডাটা। ডেটা সম্পর্কিত সকল ইনফরমেশন গুলি হচ্ছে মেটা ডাটা, যা ফাইল সিস্টেমের ফাইল এবং ডিরেক্টরি কিভাবে আচরণ করে তা বর্ণনা করে, পরিবর্তন করতে পারে। সাধারণ ফাইল বৈশিষ্ট্যগুলো উদাহরণস্বরূপ একটি ফাইল দৃশ্যমান, পরিবর্তনযোগ্য, সংকুচিত বা এনক্রিপ্ট করা কিনা তা নির্দেশ বা নির্দিষ্ট করতে পারে। ফাইলের অ্যাট্রিবিউটগুলি কি কি? প্রথমেই হচ্ছে নাম। প্রত্যেকটি ফাইলের একটি নির্দিষ্ট নাম থাকবে। কোনো ফাইলে যদি কোনো নেম না থাকে তাহলে আমরা ওই ফাইলটিকে আইডেন্টিফাই করতে পারবো না। যে কোনো ফাইলকে বোঝার জন্য ওই ফাইলটিকে প্রথমেই ফাইলের নাম দিতে হয়। এরপরে রয়েছে ধরন। ধরন বলতে বোঝাচ্ছে ফাইলটি আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। হতে পারে ফাইলটি টেক্সট ফাইল, হতে পারে অবজেক্ট ফাইল, এছাড়া হতে পারে সোর্স ফাইল এবং প্রোগ্রাম ফাইল। এমন ভিন্ন ধরনের ফাইল থাকতে পারে একটি সিস্টেমের মধ্যে। এরপরে রয়েছে আকার। আকার বলতে বোঝাচ্ছে ফাইলের সাইজ। ফাইলটি কত বাইটের হবে, কত কিলো বাইটের হবে বা কত মেগাবাইটের হবে, এই ইনফরমেশনটি ধারণ করে। এরপরে রয়েছে অবস্থান। অবস্থান দ্বারা বোঝাচ্ছে লোকেশন। লোকেশন অফ দা ফাইল। ফাইলটি কোন ড্রাইভে অবস্থিত, সি ড্রাইভ নাকি ডি ড্রাইভ, এটি দ্বারাই লোকেশন বা অবস্থানকে বোঝাচ্ছে। এর পরবর্তীতে রয়েছে নিরাপত্তা।
নিরাপত্তা বলতে বোঝাচ্ছে এই অ্যাট্রিবিউট ফাইল প্রোটেকশনে বিভিন্ন ইনফরমেশন জানা যায়। তাহলে ফাইল প্রোটেকশনের বিভিন্ন ইনফরমেশন। এর পরবর্তীতে রয়েছে সময়, তারিখ ও ব্যবহারকারী শনাক্তকরণ। এটিও একটি ফাইলের অ্যাট্রিবিউট। আমরা এই দ্বারা বুঝতে পারি কোন অংশে ফাইলটি তৈরি করা হয়েছে কিংবা মডিফাই করা হয়েছে এবং ইউজার সম্পর্কিত সকল তথ্য আমরা পেতে পারি। এরপরে রয়েছে রেকর্ডের দৈর্ঘ্য। রেকর্ডের দৈর্ঘ্য দ্বারা বোঝাচ্ছে প্রত্যেক রেকর্ডে বাইটের পরিমাণ। এর পরবর্তীতে রয়েছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমাদের যে কোনো ফাইলকে অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ড আমরা ইউজাররা দিতে পারি। বিভিন্ন ফ্ল্যাগ। ফ্ল্যাগের মধ্যে রয়েছে রিড অনলি। একটি ফাইলে বিভিন্ন ফ্ল্যাগ থাকতে পারে। রিড অনলি, হিডেন, র্যান্ডম অ্যাক্সেস, টেম্পোরারি, লক। এরকম বিভিন্ন ধরনের ফ্ল্যাগ একটি ফাইল সিস্টেমে অ্যাট্রিবিউট হিসেবে থাকতে পারে। আজকে আমরা আলোচনা করব ফাইলের মৌলিক অপারেশনগুলি নিয়ে। ফাইল হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। যে কোনো ফাইল সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফাইলের অপারেশনগুলি সম্পর্কে জানতে হয়। আমরা ফাইলে বিভিন্ন ধরনের অপারেশন, ট্রাঙ্কেট, ডিলিট, ক্রিয়েট, এই ধরনের অপারেশনগুলি সিস্টেম কলের মাধ্যমে পারফর্ম করতে পারি। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের ফাইল অপারেশন রয়েছে। আমরা এই ফাইল অপারেশনগুলি নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রথমেই রয়েছে ফাইল তৈরিকরণ। যে কোনো দুইটি প্রক্রিয়ার অধীনে যে কোনো ফাইলকে তৈরি করা যায়। এরপরে রয়েছে ফাইল লিখন। ফাইল লিখন দ্বারা বোঝাচ্ছে রাইটিং এ ফাইল। কোনো ফাইলে কোনো কিছু লেখাকে ফাইল রাইটিং বা ফাইল লিখন বলে। তাহলে তৈরিকৃত ফাইলে প্রথমে ফাইল তৈরিকরণ ছিল, অর্থাৎ যে কোনো ফাইলকে ক্রিয়েট করা। এখন ক্রিয়েট করা ফাইল অর্থাৎ তৈরিকৃত ফাইলে রাইটিং অপারেশনটি পারফর্ম হয়। ফাইল লিখন। তৈরিকৃত ফাইলে আমরা এই রাইটিং অপারেশনটি পারফর্ম করতে পারি। এই রাইটিং অপারেশন পারফর্ম করার জন্য একটি রাইট পয়েন্টার থাকবে। যেই রাইট পয়েন্টারটি আইডেন্টিফাই করবে ফাইলের কোন অংশ থেকে আমাদের এই রাইট অপারেশনটি পারফর্ম হবে। তাহলে রাইটিং অপারেশনের জন্য আমাদের কি প্রয়োজন? একটি রাইট পয়েন্টার প্রয়োজন। এর পরবর্তীতে রয়েছে ফাইল পঠন। ফাইল পঠন দ্বারা বোঝাচ্ছে রিডিং এ ফাইল, অর্থাৎ যে কোনো ফাইলকে রিড করা। এই অপারেশনের মাধ্যমে ফাইলের ইনফরমেশনকে রিড করা যায়। তবে কোন অংশ থেকে পড়া শুরু হবে বা কোথায় পড়া শেষ হবে তা আইডেন্টিফাই করার জন্য এখানে এক ধরনের পয়েন্টার রয়েছে। যেমন রাইট অপারেশনে আমাদের এক ধরনের রাইট পয়েন্টার রয়েছে, ঠিক তেমন ভাবে আমরা কোন অংশ থেকে একটি ফাইলকে রিড করা শুরু করব এবং কোন অংশে আমাদের ফাইল রিড অপারেশনটি স্টপ হবে তার জন্য একটি নির্দিষ্ট পয়েন্টার থাকে। এর পরবর্তীতে রয়েছে ফাইল খুঁজে বের করা। এই অপারেশনের মাধ্যমে ডিস্ক থেকে যে কোনো নির্দিষ্ট ফাইলকে আমরা খুঁজে বের করতে পারি। তৈরির সময়, তারিখ, ফাইলের ধরন ইত্যাদির উপর নির্ভর করে আমরা ফাইলটিকে খুঁজে বের করতে পারি। এরপরে রয়েছে ফাইলকে মুছে ফেলা। যে কোনো ফাইলকে ডিলিট করা। ইউজারের প্রয়োজন অনুসারে অপ্রয়োজনীয় ফাইলগুলিকে আমরা ডিলিট করে ফেলতে পারি। এরপরে রয়েছে ছাঁটাই করা। ছাঁটাই করা দ্বারা বোঝাচ্ছে, ছাঁটাই করাকে আমরা বলে থাকি ট্রাঙ্কেট, ট্রাঙ্কেটিং এ ফাইল। যে কোনো ইউজারের অ্যাট্রিবিউট সমূহকে ঠিক রেখে ফাইল কন্টেন্টকে মুছে ফেলতে চাইলে, ফাইলের কন্টেন্ট আংশিক মুছে নতুন কিছু সংযোজন করতে চাইলে এই ট্রাঙ্কেটিং ফাইল অপারেশনের মাধ্যমে আমরা করতে পারি। অর্থাৎ নতুন কিছু সংযোজন করতে চাইলে বা আংশিক পরিবর্তন করতে চাইলে, ফাইলের কন্টেন্টগুলিকে যদি আমি আংশিক পরিবর্তন করতে চাই তাকে আমরা বলছি হচ্ছে ট্রাঙ্কেটিং দ্য ফাইল। এর পরবর্তীতে রয়েছে ক্লোজ দ্য ফাইল। ক্লোজ ফাইল দ্বারা বোঝাচ্ছে যে কোনো ফাইলে আমাদের নির্দিষ্ট অপারেশন পারফর্ম হয়ে গেলে ওই ফাইলটিকে বন্ধ করে ফেলা। ফাইল খোলা। এই অপারেশনের মাধ্যমে ডিস্ক থেকে আমরা যে কোনো ফাইলকে ওপেন করতে পারি। বন্ধ করা। সিমিলারলি এই অপারেশনের মাধ্যমে আমরা যে কোনো ফাইলকে ক্লোজ করতে পারি। এর পরবর্তীতে রয়েছে সংযোজন করা।
সংযোজন করা এটাকে আমরা বলে থাকি অ্যাপেন্ড। এই অপারেশনের মাধ্যমে ফাইলের শেষে নতুন যে কোনো ডেটা বা ইনফরমেশনকে আমরা অ্যাড করতে পারি। এর পরবর্তীতে রয়েছে গেট অ্যাট্রিবিউট। এই অপারেশনের মাধ্যমে কোনো ফাইলে অ্যাট্রিবিউট সেট করা যায়। তাহলে গেট অ্যাট্রিবিউটকে আমরা বলতে পারি এই অপারেশনের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট সেট করি। এর পরবর্তীতে রয়েছে নাম পরিবর্তন করা। যে কোনো ফাইলকে আমরা রিনেম করতে পারি। এর পরবর্তীতে রয়েছে ওপেন ফাইল, দেন সেট অ্যাট্রিবিউট। সেট অ্যাট্রিবিউট দ্বারা আমরা যে কোনো ফাইলে অ্যাট্রিবিউট সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কোনো ফাইল থেকে আমরা অ্যাট্রিবিউটকে পেতে পারি বা অ্যাট্রিবিউটকে সেট করতে পারি। তাহলে এই হচ্ছে মৌলিক ফাইল অপারেশনগুলি যেগুলি আমরা পারফর্ম করে থাকি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওপেন ফাইল ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়সমূহ নিয়ে। ওপেন ফাইলে বিভিন্ন ধরনের প্যারামিটার রয়েছে ওই ওপেন ফাইলগুলি ম্যানেজ করার জন্য। তাহলে আমরা এই প্যারামিটারগুলি দেখে নেই। ফাইল সমূহ ম্যানেজ করার জন্য বিভিন্ন প্যারামিটারস প্রয়োজন। প্রত্যেক প্যারামিটারই ওপেন ফাইল ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই প্যারামিটারগুলি একটু দেখে নিই। প্রথমটি হচ্ছে ফাইল পয়েন্টার, দেন রয়েছে ফাইল ওপেন কাউন্ট এবং ফাইল ডিস্ক লোকেশন। এই তিন ধরনের প্যারামিটার ইউজ করা হয় ম্যানেজ। ওপেন ফাইল সমূহ ম্যানেজ করার জন্য আমরা এই তিন ধরনের প্যারামিটার ব্যবহার করে থাকি। এখন আমরা আলোচনা করব ফাইল পয়েন্টার নিয়ে। যে কোনো ফাইল রিড বা রাইট অপারেশনে ব্যবহৃত পয়েন্টার হলো ফাইল পয়েন্টার। অর্থাৎ আমরা লাস্ট লেকচারে ফাইলের বিভিন্ন ধরনের অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম। ফাইলের দুইটি অন্যতম অপারেশন হচ্ছে রিড এবং রাইট অপারেশন। এই রিড এবং রাইট অপারেশন পারফর্ম করার জন্য এক ধরনের পয়েন্টার ইউজ করা হয়। যেই পয়েন্টারটি আমরা ইউজ করে থাকি সেই পয়েন্টারটিকে আমরা ফাইল পয়েন্টার বলে থাকি। এই ফাইল পয়েন্টার সাধারণ অবস্থায় রিড বা রাইট অপারেশনের সময় পয়েন্টার ফাইলটির শুরুতে থাকে। তাহলে এই ফাইল পয়েন্টারটির অবস্থান কোথায় বলতে পারি আমরা? ফাইলের শুরুতে। প্রয়োজন অনুসারে এই পয়েন্টারটি ব্যবহার করে ফাইলের যে কোনো লোকেশন থেকে আমরা রিড বা রাইট অপারেশনটি সম্পন্ন করতে পারি। যখন কোনো ফাইল ওপেন করা হয় উইন্ডোজ নিজেই এই ফাইল পয়েন্টারটি উক্ত ফাইলের জন্য অ্যাসাইন করে থাকে। আমরা যেই ফাইলে রিড বা রাইট অপারেশনটি পারফর্ম করব উইন্ডোজ ওই ফাইলের জন্য ফাইল পয়েন্টার অ্যাসাইন করে। এই ফাইল পয়েন্টার 64 বিট অফসেট ভ্যালু থাকে। এই 64 বিট অফসেট ভ্যালু আমাদের কি হয়? পরিবর্তন হয় রিড বা রাইট অপারেশন করার মাধ্যমে। রিড বা রাইট অপারেশনে যেই অ্যাড্রেস থাকে এই অ্যাড্রেসটি এই পয়েন্টার 64 বিট অফসেট ভ্যালু এই অ্যাড্রেসটিকে কন্টেইন করে। যখনই কোনো ফাইল অপারেশন করা হয় অপারেটিং সিস্টেমে এই ফাইলের শুরুতে একটি ফাইল পয়েন্টার যুক্ত করে দেয় যার অফসেট ভ্যালু থাকে 0। যখনই আমাদের কোনো রিড বা রাইট অপারেশন পারফর্ম হবে এই অফসেট ভ্যালুর মান বাড়তে থাকবে। তাহলে ওএস কি করবে? ফাইল পয়েন্টার অ্যাসাইন করবে। ওএস ফাইল পয়েন্টার অ্যাসাইন করে যার অফসেট ভ্যালু হচ্ছে 0। যখনই আমার কোনো রিড বা রাইট অপারেশন পারফর্ম হবে তখন আমার এই অফসেট ভ্যালু চেঞ্জ হবে। প্রত্যেকবার করে আমি এই অফসেট ভ্যালুটাকে ইনক্রিজ করব। তাহলে সামারাইজ করলে দাঁড়াচ্ছে বাই ডিফল্ট অপারেটিং সিস্টেম ফাইলের শুরুতে একটি ফাইল পয়েন্টার অ্যাসাইন করে যার অফসেট ভ্যালু থাকে 0। যখন ওই ফাইলের উপর আমরা রিড বা রাইট অপারেশন করব প্রত্যেক রিড রাইট অপারেশনের জন্য এই অফসেট ভ্যালুর মান পরিবর্তিত হতে থাকবে। তাহলে বইয়ে কি বলেছে আমরা একটু দেখে নেই। যখন একটি ফাইল খোলা থাকে তখন ফাইল সিস্টেম বর্তমান পঠন এবং লেখার অবস্থানগুলি ট্র্যাক রাখতে হবে। অর্থাৎ আমি কোথায় রিড এবং রাইট অপারেশন পারফর্ম করছি তা ট্র্যাক রাখার প্রয়োজন। এই ট্র্যাক রাখার জন্য আমরা ফাইল পয়েন্টারটিকে ইউজ করে থাকি। এই দুইটি লোকেটরকে ফাইল পয়েন্টার বলে। অর্থাৎ ট্র্যাক রাখার জন্য আমরা যা ইউজ করি তাই হচ্ছে ফাইল পয়েন্টার।
আমরা এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে ডেসক্রিপশন টেবিল আছে, যে এখানে কি করছে, 1 টেবিল পার প্রসেস, প্রত্যেকটা টেবিলের জন্য, প্রত্যেকটি টেবিল একটা করে প্রসেসের জন্য এখানে রাখা হয়েছে। এখানে ওপেন ফাইল টেবিল আছে, যেটা সবগুলি প্রসেস শেয়ার করতে পারে, এবং ভি নোট টেবিল আছে, যেটা অলরেডি সবগুলি প্রসেস শেয়ার করতে পারে। আজকে আমরা আলোচনা করব ফাইল ওপেন কাউন্ট নিয়ে। ফাইল ওপেন কাউন্ট হচ্ছে কোনো ফাইলকে ক্লোজ করে ফেললেও ওই ফাইল যতক্ষণ পর্যন্ত আমরা ওপেন ফাইল টেবিল এন্ট্রিজগুলো মুছে না ফেলবো, অর্থাৎ যে কোনো ফাইলেই কি থাকে, ওপেন ফাইল টেবিল এন্ট্রিজ। যে কোনো ফাইলে আমাদের থাকে ওই ফাইল টেবিল, ওপেন করা ফাইল টেবিলের এন্ট্রি থাকে। যতক্ষণ পর্যন্ত না আমি এই ফাইল টেবিলের এন্ট্রিগুলিকে মুছে ফেলবো, ততক্ষণ পর্যন্ত যে কোনো ফাইল এই ওপেন ফাইল টেবিলের এন্ট্রিজগুলি পুনঃব্যবহার করতে পারবে। তাহলে এইখানে যে এন্ট্রিগুলি থাকবে, এইটি পুনঃব্যবহার করা পসিবল, পুনঃব্যবহার করা পসিবল। কতক্ষণ পর্যন্ত পুনঃব্যবহার করতে পারবে ফাইলটি? যতক্ষণ পর্যন্ত না আমি ওপেন ফাইল টেবিল এন্ট্রিজগুলিকে মুছে ফেলবো। এখন কথা হচ্ছে, ওপেন ফাইল টেবিলের এন্ট্রিগুলি সর্বশেষ ফাইলটি ক্লোজ না হওয়া পর্যন্ত মোছা যায় না। এই ফাইলের এন্ট্রিগুলি আমি পুনঃব্যবহার করতে পারবো, এবং এটি মুছে ফেলার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বশেষ যে ফাইলটা ব্যবহার করা হয়েছে ওই ফাইলটিকে ক্লোজ করতে হবে। ফাইল ওপেন কাউন্টার কি করে, ফাইলের ক্লোজ না করা পর্যন্ত ওপেন এবং ক্লোজ সংখ্যাকে কাউন্ট করতে থাকে। কোনো ফাইলকে ক্লোজ করা না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফাইল টেবিল এন্ট্রিজগুলি মুছে ফেলা না হবে, প্রসেস ওপেন ফাইল এন্ট্রিজগুলি ব্যবহার করতে পারে। তবে ওপেন টেবিল এন্ট্রিজগুলো সর্বশেষ ফাইলটি ক্লোজ না হওয়া পর্যন্ত মোছা যায় না। ওপেন কাউন্টার কি করে, সর্বশেষ ফাইলটি ক্লোজ না করা পর্যন্ত এর ওপেন এবং ক্লোজ সংখ্যাকে কাউন্ট করতে থাকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে ওপেন ফাইল টেবিল আছে। কি বলেছিলাম, এই ওপেন ফাইল টেবিলে বিভিন্ন এন্ট্রিজ থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমি এই এন্ট্রিজ গুলিকে মুছে ফেলবো, ততক্ষণ পর্যন্ত এই এন্ট্রিজ গুলিকে যে কোনো প্রসেস বারবার ব্যবহার করতে পারবে। এবং এই এন্ট্রিজ গুলি মুছে ফেলার জন্য আমাদের কি করতে হবে, সর্বশেষ ওপেন হওয়া ফাইলটিকে ক্লোজ করতে হবে। এখন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে। এই প্রসেসগুলি কাদের সাথে কানেক্টেড, ওপেন ফাইল টেবিলের সাথে কানেক্টেড। ওপেন ফাইল টেবিল আবার কানেক্টেড হচ্ছে ইনোড টেবিল নামে একটি টেবিল, সেই টেবিলের সাথে কানেক্টেড। এইখানে আমাদের রেফারেন্স কাউন্ট আছে। রেফারেন্স কাউন্টে আবার কি আছে, ফাইল নেম। এখানে বিভিন্ন ফাইল নেম, এই ফাইলগুলিকে রেফারেন্স কাউন্ট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন কাউন্টার। এই ফাইল ওপেন কাউন্টার কি করে, সর্বশেষ ফাইলটি ক্লোজ না হওয়া পর্যন্ত এর ওপেন এবং ক্লোজ সংখ্যাকে কাউন্ট করতে থাকে। আজকে আমরা আলোচনা করব ফাইল ডিস্ক লোকেশন নিয়ে। ফাইল ডিস্ক লোকেশন কি, ডিস্কে সংরক্ষিত সকল ফাইল এবং ডেটাকে কখনো না কখনো মডিফাই করার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু লোকেশনে প্রয়োজনীয় ফাইলটি সংরক্ষিত আছে তা জানা থাকলে ওই ফাইলটির জন্য পুরো ডিস্ক খুঁজে বেড়াতে হয় না। অর্থাৎ আমাদের কোন লোকেশনে ওই প্রয়োজনীয় ফাইলটি আছে এটা জানা থাকলে আমাদের সম্পূর্ণ ডিস্ক খোঁজার প্রয়োজন পড়ে না। তাই সহজেই ডিস্কে ফাইলটির লোকেশন বা অবস্থান জানার জন্য মেমোরিতে ফাইলের অবস্থান নির্ধারণ করে দেয়া থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টস ফোল্ডার। এই ডকুমেন্টস ফোল্ডারের ভিতর গেলে আমরা বিভিন্ন ফাইল এখানে শো করছে। আমরা কোন ফাইলটি আমাদের ইউজ করা প্রয়োজন এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের এই সম্পূর্ণ ডিস্ক খুঁজে বের করার প্রয়োজন পড়বে না। আমরা মেমোরিতে ওই লোকেশনে গিয়ে ফাইলটি অ্যাক্সেস করতে পারবো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাইল সিস্টেম নিয়ে। যেই পদ্ধতিতে ফাইল সংরক্ষণ এবং ফাইল অর্গানাইজ করা হয় তাকে ফাইল সিস্টেম বলা হয়। ফাইল সিস্টেমের মাধ্যমে ফাইলে সমাবেত ডাটা খুঁজে বের করা হয় এবং প্রয়োজন অনুসারে অ্যাক্সেস করা যায়। ফাইল সিস্টেমে প্রয়োজনে বিভিন্ন ধরনের ডেটা স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক, সিডি-রম ব্যবহার করা যেতে পারে। ফাইল সিস্টেমে ডেটা লজিক্যাল অর্গানাইজেশন থাকে এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা হয়। ফাইল সিস্টেম হলো ডেটা স্টোরেজ, অর্গানাইজেশন, ম্যানিপুলেশন, ডাটা রিট্রাইভালের জন্য একটি বিশেষ ধরনের ডেটাবেস যা ওএস কর্তৃক নিয়ন্ত্রিত। ফাইল সিস্টেমের ধরন। ফাইল সিস্টেম বিভিন্ন টাইপের হতে পারে, যেমন ডিস্ক ফাইল সিস্টেম ও স্পেশাল পারপাস ফাইল সিস্টেম। বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম
ডিস্ক ফাইল সিস্টেম। ডিস্ক ফাইল সিস্টেমের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ODS5, ZFS, UDF, এগুলি বিভিন্ন ধরনের ডিস্ক ফাইল সিস্টেমের উদাহরণ। এরপরে রয়েছে ফ্ল্যাশ ফাইল সিস্টেম। ফ্ল্যাশ ফাইল সিস্টেমের উদাহরণ আমরা বলতে পারি JFS2। এরপরে রয়েছে ডেটাবেস ফাইল সিস্টেম। এখন ডেটাবেস ফাইল সিস্টেম, প্রশ্ন হচ্ছে ডেটাবেস ফাইল সিস্টেম এবং ফাইল সিস্টেমের মধ্যে পার্থক্য কি? ফাইল সিস্টেম হচ্ছে আনস্ট্রাকচার্ড ওয়েতে আমরা যেভাবে ডাটাটাকে স্টোর করি তাই হচ্ছে ফাইল সিস্টেম। অপরদিকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা এটিকে একটি ফাইল সিস্টেমও বলে থাকি, কিন্তু এটি হচ্ছে রিলেটেড ডাটা। যখন আমি রিলেটেড এবং স্ট্রাকচার্ড ডাটাকে স্টোর করব তাকেই বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর পরবর্তীতে রয়েছে ট্রানজেকশনাল ফাইল সিস্টেম, দেন নেটওয়ার্ক ফাইল সিস্টেম। নেটওয়ার্ক ফাইল সিস্টেমের উদাহরণ হিসেবে আমরা NFS কে দেখি, SMB ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা ফাইল সিস্টেম দেখে থাকি। এরপরে রয়েছে স্পেশাল পারপাস ফাইল সিস্টেম। এখন আমরা আলোচনা করব ফাইল সিস্টেমের সংগঠন নিয়ে। ফাইল সিস্টেমের সংগঠনের মধ্যে রয়েছে যে কোনো ফাইল সিস্টেমকে প্রসেস সিকোয়েন্স অনুযায়ী 7টি লজিক্যাল ধাপে আমরা ভাগ করতে পারি। এখন আমরা একে একে এই 7টি লজিক্যাল ধাপগুলি দেখে নিব। প্রথমেই রয়েছে অ্যাক্সেসিং মোড। অ্যাক্সেসিং মোড বলতে বোঝায় এই পর্যায়ে ফাইলের লজিক্যাল রেকর্ড নাম্বার, যে কোনো ফাইলের লজিক্যাল রেকর্ড নাম্বারকে লজিক্যাল বাইট অ্যাড্রেসে রূপান্তর করে। তাহলে আমরা অ্যাক্সেসিং মেথড বলতে কি বুঝছি? যেখানে লজিক্যাল রেকর্ড নাম্বার থাকবে, ওই লজিক্যাল রেকর্ড নাম্বারকে লজিক্যাল বাইট অ্যাড্রেসে রূপান্তর করা হয়। কোথায়? অ্যাক্সেসিং মেথডে। এর পরবর্তীতে রয়েছে লজিক্যাল ফাইল সিস্টেম। লজিক্যাল ফাইল সিস্টেম হচ্ছে যে কোনো ফাইলের সিম্বলিক একটা নাম থাকে, ওই সিম্বলিক নামের অনুরূপ আমার একটা কি থাকে? VTCC। VTCC হচ্ছে ভলিউম টেবিল অফ কন্টেন্ট। ভলিউম টেবিল অফ কন্টেন্ট। এই ভলিউম টেবিল অফ কন্টেন্টে আমাদের এন্ট্রি নম্বর থাকে, এই এন্ট্রি নম্বরে রূপান্তর করে। তাহলে এই লজিক্যাল ফাইল সিস্টেম কি করে? সিম্বলিক ফাইল যে নেম, ওই নেমের অনুরূপ ভলিউম টেবিল অফ কন্টেন্ট এন্ট্রি নম্বরে রূপান্তর করে। অ্যাক্সেসিং মেথড কি করে? লজিক্যাল বাইট অ্যাড্রেসে রূপান্তর করে। এবং লজিক্যাল ফাইল সিস্টেম VTCC, যার পূর্ণরূপ হচ্ছে ভলিউম টেবিল অফ কন্টেন্ট, এই কন্টেন্টের এন্ট্রি নম্বরে রূপান্তর করে। এর পরবর্তীতে রয়েছে এক বেসিক ফাইল সিস্টেম। বেসিক ফাইল সিস্টেম হচ্ছে যদি কোনো ফাইল পূর্বে অ্যাক্টিভ টেবিলে ওপেন করা না থাকে তাহলে ওই ফাইলটিকে অ্যাক্টিভ টেবিলে কপি করা হয়। এর পরবর্তীতে রয়েছে ফাইল অর্গানাইজেশন কৌশল মডিউল। ফাইল অর্গানাইজেশন কৌশল মডিউল হচ্ছে এই ধাপে লজিক্যাল বাইট অ্যাড্রেসটি লজিক্যাল নাম্বার এবং লজিক্যাল অফসেটে রূপান্তরিত হবে। লজিক্যাল বাইট অ্যাড্রেসে কোন ধাপে রূপান্তরিত হচ্ছিল? অ্যাক্সেসিং মেথডে। দেন এই লজিক্যাল বাইট অ্যাড্রেস থেকে আমাদের কি হবে? লজিক্যাল নাম্বার এবং অফসেটে রূপান্তরিত হবে ফাইল অর্গানাইজেশন কৌশল মডিউল। এবারে রয়েছে অ্যালোকেশন সিস্টেম কৌশল মডিউল। অ্যালোকেশন কৌশল মডিউল কি? এই ক্ষেত্রে একটি মুক্ত ফিজিক্যাল ব্লককে মুক্ত ফাইল হতে অপসারণ করা হয় এবং পরে তা ফাইলের ম্যাপে উপস্থাপন করা হয়, ফাইল ম্যাপ করা হয়। যে কোনো ফাইলকে কি করা হয়? ফিজিক্যাল ব্লক থেকে অপসারণ করা হয় এবং ফাইলে ম্যাপ করা হয়। এর পরবর্তীতে রয়েছে ডিভাইস কৌশল মডিউল। ডিভাইস কৌশল মডিউলটা হচ্ছে ফিজিক্যাল ব্লক নাম্বারের অ্যাড্রেস ফরম্যাটে রূপান্তর। ফিজিক্যাল ব্লক নাম্বার অ্যাড্রেস ফরম্যাটে রূপান্তরিত হওয়া। অ্যাড্রেস ফরম্যাট বলতে বোঝায় যে কোনো ডিভাইসের ফিজিক্যাল ট্র্যাক নাম্বার, রেকর্ড ইত্যাদিকে। ইনপুট আউটপুট কন্ট্রোল সিস্টেম। ইনপুট আউটপুট কন্ট্রোল সিস্টেম এই আইও চ্যানেলকে ব্যবহার করার জন্য বিভিন্ন শিডিউল করতে হয়। আইও চ্যানেলে বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট যদি থাকে ওই ইন্টারাপ্টকে ম্যানেজ করতে হয় এবং আইও কমান্ডকে ইনিশিয়ালাইজ করতে হয়।
এখন আমরা আলোচনা করব সাধারণ ফাইল সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। সাধারণ ফাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন: স্বল্প সংখ্যক ইনপুট আউটপুট অপারেশন, লজিক্যাল রেকর্ড সাইজ, লজিক্যাল ব্লক সাইজের মধ্যে নমনীয়তার ব্যবস্থা, স্বয়ংক্রিয়ভাবে ফাইলে জায়গা বরাদ্দ, গতিশীল ফাইল বন্টন ব্যবস্থা, ফাইলের নামকরণের নমনীয়তা। এখন আমরা আলোচনা করব ডিস্কের ফ্রি স্পেস ম্যানেজমেন্ট নিয়ে। যে কোনো ডিস্কে যদি আমাদের কোনো ফাইল অবস্থান করে, ওই ফাইলটিকে ডিলিট করে ফেলার পর ডিস্কে ফাঁকা জায়গা সৃষ্টি হতে পারে। তাহলে ওই নতুন স্পেসে বা ওই ফ্রি স্পেসে আমরা যে কোনো ডাটা বা যে কোনো ফাইলকে সংরক্ষণ করতে পারবো। যে কোনো ডিস্কের স্পেস লিমিটেড, তাই পুরো স্পেসের সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি। এই জন্য ডিস্কে কোনো ফাইল ডিলিট করে ফেলতে হবে এবং কোন ফাইল সংরক্ষণ রাখতে হবে তা শনাক্ত করতে হবে। অর্থাৎ কোনটি ডিলিটেড ফাইল হওয়া উচিত এবং কোনটি স্টোর করা প্রয়োজন, এটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক ব্যবহার করাই হচ্ছে ফ্রি স্পেস ম্যানেজমেন্ট। তাহলে এই ফ্রি স্পেস ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে বিট ভেক্টর, লিঙ্কড লিস্ট, গ্রুপিং এবং সর্বশেষ হচ্ছে কাউন্টিং। এখন আমরা বিট ভেক্টর নিয়ে আলোচনা করব। বিট ভেক্টরের সুবিধা এবং অসুবিধাগুলি দেখে নিব। তাহলে প্রথমেই আমাদের মাথায় প্রশ্ন আসছে যে বিট ভেক্টর কি। ফ্রি স্পেস ম্যানেজমেন্টের জন্য ডিস্কে সবচেয়ে আমরা যেই মেথডটি ব্যবহার করে থাকি বেশি পরিমাণে, সেটি হচ্ছে বিট ভেক্টর। বিট ভেক্টরকে আমরা বলে থাকি সিরিজ বা বিটের সংগ্রহ। সিরিজ বা বিটের সংগ্রহ। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটিকে কেন সিরিজ বা বিটের সংগ্রহ বলছি? কেননা এখানে প্রত্যেকটি বিট একটি ডিস্ক ব্লককে উপস্থাপন করে। বিট দ্বারা গৃহীত মান হয় আমাদের 1 বা হচ্ছে কি হতে পারে 0 হতে পারে। যদি ব্লক বিট 1 হয়, এর অর্থ হচ্ছে আমাদের ব্লকটি খালি। বিট ব্লকে বিটের মান 1 হলে ব্লকটি খালি এবং ব্লকে মান 0 হলে ব্লকটি বরাদ্দ করা হয়েছে বলে ধরে নিই। এখন কথা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা আমাদের ব্লক। এই ব্লকের ভিতরে আমাদের কতগুলি ব্লক আছে ধরে নিচ্ছি? 0 1 2 3 4 5 6 7 8 9। 0 to 9 অর্থাৎ এখানে আমাদের 10টি ব্লক আছে। ধরে নিচ্ছি আমাদের ব্লক 0, ব্লক 1, ব্লক 6 এবং ব্লক 7, এই 4টি ব্লক যথাক্রমে বরাদ্দ করা হয়েছে যে কোনো ফাইলের কাছে। যখনই এই ব্লকটা বরাদ্দ করা থাকবে তাহলে এই ব্লকে আমাদের বিটগুলি কি হবে? বিটগুলির মান হবে 0। কি বললাম? এই ব্লকটা বরাদ্দ করা, এই ব্লকটা বরাদ্দ করা, তাহলে মান কি হবে? 0। তার মানে বাকি ব্লকগুলি আমাদের কি আছে? ফ্রি আছে। বাকি ব্লকগুলি ফ্রি থাকলে এখানে আমাদের মান কি হবে? 1 হবে। এখানে আমরা বলেছি বিট ব্লকে বিটের মান 1 হলে ব্লকটি কি হবে? খালি। তাহলে এই ব্লকে আমাদের কি বোঝানো হচ্ছে? বিটের মান 1 দ্বারা এই ব্লকগুলি খালি এবং যেই ব্লকে বিটের মান 0 দিয়েছি সেই ব্লকগুলি যথাক্রমে আমাদের অ্যাসাইন করা হয়েছে। এইভাবে বিট ভেক্টর কাজ করে সিরিজ বা বিটের সংগ্রহ হিসেবে। এখন আমরা এই বিট ভেক্টরের সুবিধাগুলি একটু দেখে নিই। বিট ভেক্টরের সুবিধার মধ্যে কি রয়েছে? তুলনামূলক এটি সহজ পদ্ধতি, কম মেমোরি খরচ হয়, এই কৌশলটি ডিস্কে ফাঁকা স্থান খুঁজে পেতে সাহায্য করে, সংলগ্ন ফাইল সহজে পাওয়া যায়। অসুবিধাগুলি এবার আমরা দেখব। এই কৌশলটি বড় ডিস্কের জন্য উপযোগী নয়, ফ্রি ব্লক খুঁজে পেতে এবং একে সম্পূর্ণ বিট ভেক্টর অনুসন্ধান করতে হতে পারে। এটি কিছু শর্তে বিশেষ হার্ডওয়্যার সমর্থন করে। এখন আমরা আলোচনা করব লিঙ্ক লিস্ট নিয়ে। লিঙ্ক লিস্ট হচ্ছে আরেকটি পদ্ধতি যার মাধ্যমে আমরা ডিস্কে ফ্রি স্পেস ম্যানেজমেন্ট করে থাকি।
লিঙ্ক লিস্টকে আমরা কিসের মাধ্যমে কাজ করতে পারি? একটি তালিকার মাধ্যমে কাজ করতে পারি। লিঙ্ক লিস্টে আমাদের যেই ব্লকগুলি ফাঁকা থাকবে, এই ফাঁকা ব্লকগুলি বা এমটি স্পেসগুলি একটি অপরটির সাথে লিঙ্ক আকারে যুক্ত থাকবে এবং প্রতিটি লিঙ্ক পরবর্তী আমার যে এমটি ব্লক থাকবে ওই ব্লকের অ্যাড্রেসকে কন্টেইন করবে। সবশেষ লিঙ্কটি অর্থাৎ সব শেষের ব্লকটি, যেই ব্লকটি ফাঁকা থাকবে ওই ব্লকটি নাল অ্যাড্রেসকে পয়েন্ট করবে। তাহলে লিঙ্ক লিস্ট আমার কিভাবে কাজ করবে? লিঙ্ক লিস্টে আমার কাজ করবে একটি ডিস্কের ভিতরে সকল ব্লকগুলি, আচ্ছা সকল ব্লক হবে না, এটি কি হবে? সকল ফ্রি ব্লক। একটা ডিস্কের যতগুলি ফ্রি ব্লক থাকবে সব ফ্রি ব্লকগুলি একটি লিঙ্ক যুক্ত তালিকায় একসাথে যুক্ত থাকবে। এটি হচ্ছে লিঙ্ক লিস্ট। তাহলে আমরা এর সুবিধাগুলি একটু দেখে নিই। ফ্রি স্পেসকে দক্ষতার সাথে ব্যবহার করা যায়, যেহেতু একটি লিঙ্ক করা এবং তালিকায় কোনো আকারের সীমা নেই, তাই এটি নতুন খালি স্থান সহজে যোগ করা যেতে পারে। অসুবিধা কি? এই পদ্ধতিতে পয়েন্টার বজায় রাখার ওভারহেড প্রদর্শিত হয়। মেমোরিতে প্রতি ব্লকে পৌঁছানোর প্রয়োজন হলে লিঙ্কযুক্ত তালিকাটি কার্যকর হয় না। এবার আমরা আলোচনা করব গ্রুপিং নিয়ে। এই গ্রুপিং পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আমরা দেখে নিব। সুবিধাগুলি কি? এই পদ্ধতি ব্যবহার করে সহজেই এবং দ্রুত বিপুল সংখ্যক ফ্রি ব্লকের ঠিকানা খুঁজে পাওয়া যায়। অসুবিধা হচ্ছে একটি ব্লক দখল হয়ে গেলে পুরো তালিকা পরিবর্তন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্লক 3 পয়েন্ট করছে ব্লক 4, 5, 6 কে, ব্লক 6 পয়েন্ট করছে 9, 10, 11 কে, সিমিলারলি ব্লক 11 পয়েন্ট করছে 12, 13, 14 কে। তাহলে এখানে এরকম আমরা তিনটি গ্রুপ দেখতে পাচ্ছি, 3 এর জন্য, 6 এর জন্য, 11 এর জন্য। অর্থাৎ এটি কোন ধরনের টেকনিক ব্যবহার করে গ্রুপিং পদ্ধতি? আমাদের যদি ডিস্কে ফ্রি ব্লক থাকে, ধরে নিচ্ছি ফ্রি ব্লকগুলি কি কি? 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14 এই ব্লকগুলি হচ্ছে আমাদের ডিস্কের ফ্রি ব্লক। তাহলে আমাদের বরাদ্দকৃত ব্লকগুলি ধরে নিচ্ছি 1, 2, 7, 8, 15, 16 এই ব্লকগুলিকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বরাদ্দকৃত ব্লক। এখন এই ফ্রি ব্লকগুলির মধ্যে আমাদের সবচেয়ে প্রথমে কোন ব্লকটি রয়েছে? ব্লক 3 রয়েছে। তাহলে ব্লক 3 কে আমরা একটা গ্রুপে যদি ফেলি, ব্লক 3 কি করছে? যথাক্রমে 4, 5 এবং 6 এর যেই অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলিকে কন্টেইন করছে। এর পরবর্তী ব্লক হচ্ছে ব্লক 6। এটি এর পরবর্তীতে আমাদের প্রথম ফাঁকা ব্লক, যে কি করছে? 9, 10 এবং 11 যে ব্লক রয়েছে তাদের অ্যাড্রেসকে কন্টেইন করবে। এর পরবর্তীতে 11 ব্লক আবার কি করবে? 12, 13 এবং 14 যে ফ্রি ব্লক আছে তাদের অ্যাড্রেসকে কন্টেইন করবে। এইখানে গ্রুপিং করে তাহলে আমরা কি করছি? ডিস্কের ফ্রি স্পেস ম্যানেজমেন্ট করছি। এখন আমরা আলোচনা করব কাউন্টিং পদ্ধতি নিয়ে। কাউন্টিং পদ্ধতি হচ্ছে পরস্পর সংলগ্ন একই সময়ে একাধিক ফাইল তৈরি ও মুছে ফেলা হয়। মেমোরি স্পেসের মধ্যে পরস্পর সংলগ্ন একই সময়ে একাধিক ফাইল তৈরি করা হয় এবং ফাইল মুছে ফেলা হয়। ফলে ফাইলের জন্য মেমোরি ব্লকে আমাদের কি সৃষ্টি হয়? ফ্রি স্পেসের সৃষ্টি হয়। ফাইলকে আমরা অ্যালোকেট করতে পারি এবং ডিঅ্যালোকেট করতে পারি। ফাইল তৈরি করা ফ্রি ব্লককে কি করে? দখল করে। যখনই আমাদের ফ্রি স্পেসের সৃষ্টি হয় মেমোরিতে, ওই ফ্রি স্পেসটাকে যে কোনো একটা ফাইল দখল করে নেয়।
এবং ফাইল যখন আমরা ডিঅ্যালোকেট করি তখন ওই ফ্রি ব্লকটিকে কি করা হয়, মুছে ফেলা হয়। ধরে নেওয়া যাক এখানে আমাদের 16টি ব্লক রয়েছে, 16টি ব্লক রয়েছে। 16টি ব্লকের মধ্যে আমাদের ফ্রি স্পেস রয়েছে 3, 4, 5, 6, 9, 10 এরকম কতগুলি ব্লক রয়েছে যেগুলি হচ্ছে আমাদের ফ্রি ব্লক বা মুক্ত ব্লক। এখন এখানে সব থেকে প্রথম ব্লকটি কোনটি? প্রথম ব্লক হচ্ছে 3, অর্থাৎ এই ব্লক 3 তার পরবর্তী যে ফ্রি ব্লকটি থাকবে তাকে পয়েন্ট করবে। তার পরবর্তী ফ্রি ব্লক কোনটি? 4, এবং 4 কে পয়েন্ট করার পাশাপাশি সে কি করবে, তার সংলগ্ন যেই ব্লকগুলি রয়েছে ওই ফ্রি ব্লকগুলির সংখ্যাকে সে পয়েন্ট করবে। যেহেতু এখানে 3, 4, 5 এবং 6 আমরা হচ্ছে সংলগ্ন বলতে পারি, তাহলে কি করবে, এখানে 4টি ব্লক থাকবে, 3, 4 কে পয়েন্ট করবে এবং সংলগ্ন ব্লকগুলি হবে কি 3, 4, 5, 6, কারণ এখানে আমরা 4টি সংলগ্ন ব্লকের কথা বলছি। এই পদ্ধতিটি হচ্ছে কাউন্টিং পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব ডিক্সের স্পেস বন্টন পদ্ধতি নিয়ে। এই স্পেস বন্টন পদ্ধতির মধ্যে প্রথমেই রয়েছে কন্টিজিয়াস বন্টন পদ্ধতি। এই বন্টন পদ্ধতির সুবিধাগুলি কি কি? এটি একটি সহজ এবং সরল পদ্ধতি। এই পদ্ধতিতে সিকোয়েন্সিয়াল এবং ডিরেক্ট উভয় অ্যাক্সেসিং করা সম্ভব। অসুবিধার মধ্যে আমরা বলতে পারি নতুন ফাইলের জন্য স্পেস খুঁজে বের করা কঠিন, এতে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সমস্যা ঘটে। পূর্বের অধ্যায়ে আমরা ফ্র্যাগমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এটি ফাইলে কি পরিমাণ স্পেস দরকার তা শনাক্তকরণ এই পদ্ধতিতে অনেকটা জটিল, ফলে ডিস্ক স্পেস অপচয়ের সম্ভাবনা রয়েছে। এতে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ঘটারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখানে আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি কন্টিজিয়াস অ্যালোকেশন পদ্ধতির। এখন এই কন্টিজিয়াস বন্টন পদ্ধতি বা কন্টিজিয়াস অ্যালোকেশন মেথড পদ্ধতিকে আমরা বলে থাকি সবচেয়ে সিম্পল অ্যালোকেশন পদ্ধতি। এই পদ্ধতিতে ডিস্ক ব্যবহারকারীর জন্য এগুলিকে আমাদের প্রত্যেকটি একটি করে ডিস্ক, এই ডিস্ক যে কোনো ব্যবহারকারীর জন্য একক সময়ে শুধুমাত্র একটি ব্লকে একটি প্রসেসই বরাদ্দ থাকবে। অর্থাৎ কোনো প্রোগ্রাম ডিস্কে লোড হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একটি প্রোগ্রাম ওই ব্লকটিকে খালি করে দিচ্ছে। এই ধরনের পদ্ধতিকে আমরা বলে থাকি কন্টিজিয়াস পদ্ধতি। লিঙ্কড বন্টন পদ্ধতি। এই পদ্ধতিতে ফ্র্যাগমেন্টেশন জাতীয় সমস্যা নেই, ফাইল সাইজ ডিক্লেয়ার করতে হয় না। অসুবিধার মধ্যে রয়েছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করা সম্ভব হলেও ডিরেক্ট ফাইল অ্যাক্সেস করা বেশ জটিল। এই পদ্ধতিতে পয়েন্টার অতিরিক্ত স্পেস দখল করে, প্রায় 4 বাইট স্পেস দখল করে, ফলে মোট ডিস্ক স্পেসের 0.78% অপচয় হয়। এই পদ্ধতিটি যথেষ্ট রিলায়েবল নয়, কারণ পয়েন্টার কোনো কারণে যদি লস্ট বা ড্যামেজ হয় তাহলে ইনফরমেশন কি হতে পারে, লস হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট হচ্ছে 9-এ, ইন্ড হচ্ছে কোথায়, 25-এ। আমাদের এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পাচ্ছি, যেই লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটি ব্লক অপর ব্লকের সাথে কানেক্টেড। এবং 9, এই 9 দ্বারা বোঝাচ্ছে কি স্টার্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে, এবং ইন্ড হচ্ছে কোথায়, এই হচ্ছে ইন্ড পয়েন্টার। এইভাবে লিঙ্ক বন্টন পদ্ধতি একটি ব্লক আরেকটি ব্লকের সাথে লিঙ্ক আকারে যুক্ত থাকে। এখন আমরা ইন্ডেক্স বন্টন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সমস্যা ছাড়াই ডিরেক্ট অ্যাক্সেস পদ্ধতি অনুসরণ করে। অসুবিধার মধ্যে রয়েছে এটি একটু জটিল পদ্ধতি, স্পেস অপচয় হয়ে থাকে। ডিরেক্ট অ্যাক্সেসের জন্য সবসময় পুরো ইন্ডেক্স ব্লককে অবশ্যই মেমোরিতে রাখতে হয়, যার জন্য অনেক স্পেসের প্রয়োজন। এখানে আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ব্লক 19। ইন্ডেক্স ব্লক 19, এই 19 ব্লকটি আমার বিভিন্ন ধরনের ব্লককে ইন্ডেক্স আকারে যুক্ত করবে। এই 19 ইন্ডেক্সে যদি যাই তাহলে আমরা যথাক্রমে 9, 16, 1, 10, 25 এই ব্লকগুলিকে দেখতে পাবো। এই যে 19 ইন্ডেক্স, এটি যথাক্রমে এই যে 16 একটি গ্রুপ আকারে রাখছে, 9, 1, 10, 25 এই ব্লকগুলি কোন ইন্ডেক্সের মধ্যে আছে, 19 ইন্ডেক্সের মধ্যে আছে। এই জন্য এই পদ্ধতিকে আমরা বলে থাকছি ইন্ডেক্স বন্টন পদ্ধতি। সবশেষে আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এর মধ্যে রয়েছে ফাইল সিস্টেম বলতে কি বোঝায়?
ফাইল পয়েন্টার কি? এক্সটেনশন সহ বিভিন্ন ফাইলের নাম। ফাইল অপারেশন কি? ডিস্ক ফ্রি স্পেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? বিট ভেক্টর বলতে কি বোঝায়? ফাইল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি? ডিস্ক স্পেস অ্যালোকেশন পদ্ধতির নাম। ফাইল অ্যাট্রিবিউট কি? পূর্ণ নাম লিখো। ফ্যাট, এনটিএফএস, এনএফএস, ডিরাম, ডস এগুলির পূর্ণরূপ। এর পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন। ফাইল পয়েন্টারের কাজ। সাধারণ ফাইল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লিখো। ফাইল কি? ফাইলের বেসিক অপারেশনগুলি সংক্ষেপে লিখো। মৌলিক ফাইল অপারেশনের বর্ণনা। রচনামূলক প্রশ্ন। সাধারণ ফাইল সিস্টেমের বৈশিষ্ট্য। চিত্র সহ ফাইল সিস্টেম অর্গানাইজেশন বর্ণনা করো। ডিস্কের স্পেস ম্যানেজমেন্ট পদ্ধতি বর্ণনা করো। ফাইল পয়েন্টার চিত্র সহ ব্যাখ্যা করো, এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। ফাইল সিস্টেমে ফ্রি স্পেস ম্যানেজমেন্ট পদ্ধতি বর্ণনা করো। মৌলিক ফাইল অপারেশনগুলি লিখো। আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে অপারেটিং সিস্টেম ক্লাসে আমি ছিলাম ঐশ্বর্য পান্ডে। আশা করি আবার পরবর্তী লেকচারে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।